তো ক্যালোরিমিতি বলতে দেখো এই যে লেখাই আছে, ক্যালোরিমিতির মূল নীতি হলো এটাই, তাপ গ্রহণ সমান তাপ বর্জন। তো নীতিটা কি পরের পেজে আছে, আমি এক্ষুনি বলবো। শুধু এইটুকু বলে রাখি, দুটো পাশাপাশি যদি ধরো এরকম বস্তু থাকে, এই নীতির মানে মূল নীতিটা এটাই বলছে, এটা ধরো এ বস্তু, এটা ধরো বি বস্তু। এবার দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকবেই, অবশ্যই উষ্ণতার পার্থক্য থাকতে হবে, নাহলে কিন্তু ক্যালোরিমিতি এই নীতিটা প্রযোজ্যই নয়। তো ভিন্ন উষ্ণতার দুটো বস্তু এভাবে যদি পাশাপাশি থাকে, এবার এদের মধ্যে কারোর উষ্ণতা বেশি, কারোর উষ্ণতা কম। ধরো এর উষ্ণতাটা বেশি, এর ক্ষেত্রে উষ্ণতা বেশি, এক্ষেত্রে এটা কম, লেস দেন, ঠিক আছে, এটা গ্রেটার দেন, এটা লেস দেন, মানে এর উষ্ণতা বির থেকে বেশি। তো যে বস্তুর উষ্ণতা বেশি হবে সেই বস্তু কি করবে, তাপ বর্জন করবে, আর যে বস্তুর উষ্ণতা কম সে কি করবে, ওই বর্জিত তাপটা কি করবে, গ্রহণ করবে। এবার এই বর্জন আর গ্রহণ এই প্রক্রিয়াটা কতক্ষণ চলবে না, যতক্ষণ না এই দুটো বস্তুর উষ্ণতা একটা নির্দিষ্ট বা একই হচ্ছে, মানে এর দ্বারা এই বস্তু যে বর্জন করছে আর এই বস্তু যে গ্রহণ করছে সেই প্রক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ না এই দুটো বস্তুর উষ্ণতা কি হচ্ছে, সমান হচ্ছে, ঠিক আছে। আর এই এ বস্তু কর্তৃক মানে যার উষ্ণতা বেশি সেই বস্তু, উষ্ণ বস্তু বলতে পারো, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এটাই হচ্ছে ক্যালোরিমিতির কিন্তু মূল নীতি। এবার এখানে কতগুলো একটু মানে কন্ডিশন আছে, কন্ডিশনটা কিছুই নয়, এখানে দেখো সংজ্ঞাটা আছে পরের পেজে, আমি বলে দিচ্ছি, দিলেই বুঝতে পারবে। এই যে ভিন্ন উষ্ণতায় থাকা, অবশ্যই কিন্তু যখন পরীক্ষায় যদি আসে লিখবে, এই ভিন্ন উষ্ণতায় যদি না লেখো, যদি বলো দুটি বস্তু পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে, এরকমভাবে কথাটা কিন্তু বললে আগে এই কথাটা উল্লেখ করতে হবে। দুটো ভিন্ন উষ্ণতা যদি না হয়, ক্যালোরিমিতির নীতি কিন্তু প্রযোজ্যই নয়, তাহলে কিন্তু গ্রহণ বর্জন তো হবেই না, তাহলে প্রক্রিয়াটা শুরু হবে কি করে। তো এই জন্যে ভিন্ন উষ্ণতায় থাকতে হবে, এই কথাটা বলতে হবে। ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে যদি আমি রাখি, বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে কি হবে, তাপের প্রবাহ হবে। এই প্রবাহ চলতে ততক্ষণ থাকবে যতক্ষণ না বস্তু দুটির উষ্ণতা কি হচ্ছে, সমান হচ্ছে। বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান না হলে, এইটা কন্ডিশন, বস্তু সংস্থা আর পারিপার্শ্বিকের মধ্যে যেন কোনো তাপের আদান প্রদান না ঘটে, তাহলে কি হবে, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ সমান। মানে এই যে আমি এক্ষুনি বলছিলাম এরকম যে দুটো বস্তু, দেখো এই বস্তু যে মানে এ বস্তু আর বি বস্তু, এর তো উষ্ণতা বেশি, তাই জন্য বর্জন করবে। এবার এই বর্জিত তাপের কিছুটা যদি ধরো বাইরে চলে যায়, বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান নাও হতে পারে, কারণ এখান থেকে এক্সট্রা তো কিছুটা বাইরেও চলে গেল, আবার বিও নিল। সেক্ষেত্রে এই জন্য এটাকে তুমি যদি কোনো আবদ্ধ পাত্রে করো, যেখানে কোনো বাইরে যাওয়ার ব্যাপার নেই বা যাই হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এই উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। তো এবার এখানে একটু গাণিতিক রূপ একটা বলেছে, কিছুই নয়, বলেছে ধরা যাক দুটি বস্তু এ আর বি, এদের ধর দুটি বস্তু, এদের ভর যথাক্রমে M1 M2, মানে এটা হচ্ছে M1, আচ্ছা নিচে আনি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে M2, ঠিক আছে। এই বস্তুর ভর M1, এটা হচ্ছে M2। এবার উষ্ণতা হচ্ছে T1 T2, মানে A1 বস্তুর উষ্ণতা T1 আর বি বস্তুর উষ্ণতা হচ্ছে T2, এই বস্তুর উষ্ণতা T1 T2। এবার T1 অবশ্যই গ্রেটার দেন T2, এই যেখানে বলেছে। বস্তু দুটির উপাদানের আপেক্ষিক তাপ যথাক্রমে S1 আর S2, আপেক্ষিক তাপ S1 আর S2। আপেক্ষিক তাপ কাকে বলে তোমরা ক্লাস 8-এ পড়েছো, যদি মনে নেই আমি একবার বলে দিচ্ছি। আপেক্ষিক তাপ তাকেই আমরা বলবো, এটা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়। একটা ধরো পিতল হোক, তার ক্ষেত্রে একটা আপেক্ষিক তাপ, একটা লোহা হলে আলাদা, একটা তামা হলে আলাদা, প্রত্যেকটা বস্তুর কিন্তু আপেক্ষিক তাপ একটা নির্দিষ্ট। কাকে বলছে না, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ ন্যূনতম তাপ আমাকে বাইরে থেকে দিতে হবে, ঠিক আছে, সেটাই তার আপেক্ষিক তাপ। কোনো একটা বস্তুর একক ভরের আমি যদি কল্পনা করি, এম ভর না বলে, মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ বাইরে থেকে আমাকে প্রয়োগ করতে হবে, সেটাই ওই বস্তুর আপেক্ষিক তাপ, ঠিক আছে। এটা লোহার ক্ষেত্রে ধরো 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 গ্রাম লোহার বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে, সেটা পিতলের ক্ষেত্রে নাও হতে পারে, তামার ক্ষেত্রে নাও হতে পারে। তাই জন্য কিন্তু প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা আপেক্ষিক তাপ আছে। এটা তোমাদের ক্লাস 8-এ এরকম একটা ছক করে প্রত্যেকটা বস্তুর, বেশ কিছু বস্তুর, অনেক না হলেও বেশ কিছু বস্তুর আপেক্ষিক তাপ কিন্তু এরকম একটা ছক করে লেখা ছিল। যাই হোক, তো
তো তাহলে আপেক্ষিক তাপ যদি S1 প্রথম বস্তুর আর দ্বিতীয় বস্তুর S2 হয়, আর কি বলেছে, এ এবং বি বস্তু দুটিকে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনলে, মানে কাছাকাছি আনতে হবে, তবেই এ থেকে বিতে কি হবে, তাপের প্রবাহ হবে। এখন বস্তু দুটির অন্তিম উষ্ণতা টি, মানে এই গ্রহণ আর বর্জন এই জিনিসটা হওয়ার পর আমি ধরে নিচ্ছি এদের মধ্যে এবার উষ্ণতা সমান হয়ে গেল, সেই উষ্ণতাটা কি টি। তাহলে বস্তু এ দ্বারা বর্জিত তাপ কত আর গৃহীত তাপ কত? বস্তু এ দ্বারা বর্জিত তাপ mst, ঠিক আছে, এম, এখানে বস্তুর ভর যেহেতু m1 এর আপেক্ষিক তাপ কত, S1, তাহলে S1, আর টির পরিমাণ কত হবে না, ছিল হচ্ছে T1 আর এখন হয়েছে টি, অবশ্যই T1 গ্রেটার দেন টি, কারণ এই বস্তুর উষ্ণতা তো বেশি ছিল তাই জন্য বর্জন করছিল। তাহলে কতটা তাপ ও বর্জন করেছে, T1 মাইনাস টি, এটা সমান, দাঁড়াও এটা হচ্ছে টি, ঠিক আছে, এই যে এখানে লেখাও আছে তোমাদের বইতে, অসুবিধা নেই। এটা সমান কি, এটা হচ্ছে এ বস্তু কর্তৃক বর্জিত তাপ, আর গৃহীত তাপ কত না M2 S2, এক্ষেত্রে কত হয়েছে না, আগে ছিল T2 আর এখানে হচ্ছে এখন হয়েছে টি, অবশ্যই হচ্ছে T2 লেস দেন টি, তাই এখানে আমরা উল্টোটা লিখবো, মানে বিয়োগ তো সবসময় বড় থেকে ছোটর হয়, টি মাইনাস T2, ঠিক আছে। মানে গৃহীত তাপের পরিমাণ কত সেটাকে আমরা এইভাবে হচ্ছে লিখি, এম বস্তুর ভর, এটাও তোমরা পড়েছিলে ওখানে পুরো ভালো করে, মানে কিভাবে এলো সেটা এরকম, এটা পুরো এই সমীকরণটা বের করে লেখা ছিল, মানে কি বলবো, কিভাবে এই সমীকরণটা এসছে সেটা একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝানো ছিল, যে বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ কি হবে না। এখন তোমরা কি হয় সেটা মনে রেখে দাও, যদি কারোর ইচ্ছে হয় ক্লাস 8-এর বইটা খুলে একবার পড়তে পারো। বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু শোষণ বা বলতে পারো গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, এই তিনটের গুণফলই হচ্ছে বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাপ, ঠিক আছে। এটা কিভাবে হয়, তোমাদের ওখানে একটা বিকার নিয়ে তাতে জল নেওয়া হলো, প্রথমে জলের উষ্ণতা ছিল এত, তারপরে এটা বাড়ানো হলো, এরকম করে বেশ কিছু উদাহরণ দিয়ে ওখানে কিন্তু এটা বলে দেওয়া ছিল। তো এই তোমরা এখন এখানে মনে রাখো, যদি মনে না কারোর থাকে ভালো, না থাকলে কেউ চাইলে 8-এর বইটা খুলে একবার পড়েও নিতে পারো। তো গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ আমরা এভাবেই হচ্ছে মাপবো, বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, ঠিক আছে, উষ্ণতার পরিবর্তন, এটাই হচ্ছে এই তিনটের গুণফল দ্বারাই গৃহীত তাপ বা বর্জিত তাপ আমরা ক্যালকুলেট করি। তাহলে যেহেতু এখানে ক্যালোরিমিতির নীতিতে বলেই দিয়েছে যে বর্জিত তাপ সমান গৃহীত তাপ, তাহলে আমরা বলতে পারি M1S1 ইন্টু T1 মাইনাস টি সমান M2S2 ইন্টু T মাইনাস T2, এটাই এখানে দেখো সমান করেছে, আর কিছুই না। এটাই কিন্তু তোমাদের যদি বলে যে ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো, বলে ধরো নাম্বার দেখে তোমরা হচ্ছে করবে, জেনারেলি একটু বেশি নাম্বারই থাকবে, কারণ কাকে বলে লিখে তোমাদের কিন্তু এই গাণিতিক রূপটা লিখতে হবে, ঠিক আছে। 2 নাম্বারের হয়তো আসবে না, যদি 2 নাম্বারের হয় বলে নীতিটি লেখো, তাহলে শুধু মূল নীতিটা লিখে দিও, আর যদি দেখো একটু নাম্বার বেশি আছে 3 নাম্বার, সেক্ষেত্রে কিন্তু গাণিতিক রূপটা তোমরা দেবে। এবার বলেছে ক্যালোরিমিতির নীতিটি প্রযোজ্য হওয়ার প্রয়োজনীয় শর্তাবলী, কি কি সময় এটা প্রযোজ্য হবে। বলেছে বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে তাপের আদান প্রদান যেন না হয়, যেটা আমি বললাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু গৃহীত তাপ বর্জিত তাপের পরিমাণটা পুরোপুরি সমান হবে না, কারণ কিছুটা তাপ তো বাইরে বেরিয়ে গেছে, মানে পারিপার্শ্বিকের সঙ্গে আদান প্রদান হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমাদের হিসাবটা ভুল হবে। আর বলেছে বস্তু সংস্থায় থাকা পদার্থের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, এদের মধ্যে যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে, কেন আমরা দেখেছি তাপ প্রয়োগের ফলে বস্তুর রাসায়নিক পরিবর্তন ঘটে, তাহলে এদের মধ্যে যদি মানে রাসায়নিক বিক্রিয়ার ফলে অন্য কোনো পদার্থ উৎপন্ন হয়ে যায়, তখন আমরা কিন্তু এই কতটা তাপ গ্রহণ হলো কতটা তাপ বর্জন হলো সেই হিসেবটা কিন্তু করতে পারবো না। 3 নম্বর, বস্তু সংস্থায় কঠিন এবং তরল পদার্থ থাকলে কঠিনটি যেন তরলে দ্রবীভূত যেন না হয়। তো এইগুলো হচ্ছে শর্তাবলী, এই 3টে কন্ডিশন অ্যাপ্লাই হলে বা এই 3টে কন্ডিশন প্রযোজ্য হলে তখনই কিন্তু ক্যালোরিমিতির নীতিটা কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই 9-এর জন্য বলছি, ক্যালোরিমিতির মূল নীতি কি, এটা তোমাদের পরীক্ষায় অনেক সময়ই আসে, যেটা কিন্তু তোমরা মনে রাখবে ভালো করে। আচ্ছা, নেক্সট আছে ক্যালোরিমিটার।
তো যে পাত্রের সাহায্যে তাপের পরিমাপ করা হয় তাকেই আমরা ক্যালোরিমিটার বলছি। আর যার সাহায্যে হচ্ছে তাপমাত্রা করা হয় সেটা হচ্ছে থার্মোমিটার, সেটা তো তোমরা জানো। আচ্ছা, তাপের পরিমাপ হচ্ছে তাহলে ক্যালোরিমিটার। ক্যালোরিমিতির পরীক্ষায় এটি ব্যবহার করা হয়। একটি তামার তৈরি একটি চোঙাকৃত পাত্র, এই যে এইটা চিত্রতে আছে দেখো, এবং এর সঙ্গে তামার একটি আলোড়ক থাকে। এইটা পাত্রটাও তামার, আর এই যে স্টিরার যাকে বলছে নাড়ানোর যে যন্ত্রটা সেটাও হচ্ছে কিন্তু তামার। ক্যালোরিমিটারে থাকা পদার্থগুলি আলোড়কের সাহায্যে নাড়ানো হয়। এখানে যে পদার্থটার আমরা তাপ পরিমাপ করব সেটা আগে দিয়ে ওইটার সাহায্যে নাড়তে থাকে যাতে পদার্থগুলির উষ্ণতা সমান হয়। সাধারণত তরল পদার্থকে বলছে নাড়ানো হয়। তো এইভাবে হচ্ছে আমরা কি করি, তাপের হচ্ছে পরিমাপ করি। এবার উদাহরণ দিয়েছে, যদি একটি গ্লাসে জল নিয়ে তার মধ্যে কয়েক টুকরো বরফ ফেলা হয় তাহলে কিছুক্ষণ পর বরফ গলে যায় এবং গ্লাসের মধ্যে জলের উষ্ণতা কমে, জল ঠান্ডা হয়ে যায়। এক্ষেত্রে প্রথমে গ্লাসের মধ্যে থাকা জলের উষ্ণতা বেশি ও বরফের উষ্ণতা কম ছিল। জল থেকে বরফে তাপের প্রবাহ হয়, কারণ যার উষ্ণতা বেশি সেখান থেকে কি হবে, নিম্ন উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ হবে। তা জলে যদি আমি বরফ ফেলে দিই, বরফ তো ঠান্ডাই, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড না হলে তো বরফ হবেই না, যদি 0ই ধরি, আর এটা যাই হোক না কেন 0 থেকে বেশি, তাহলে জল থেকে কি হবে, বরফে প্রথমে তাপের প্রবাহ হবে ক্যালোরিমিতির নীতি অনুসারে। ফলে বরফ কি হবে, গলবে ও মিশ্রণের উষ্ণতা কি হবে, কমে যাবে। দিয়ে যখন কমে গিয়ে বরফ আর জলের কি হবে, একটা নির্দিষ্ট উষ্ণতায় চলে আসবে। বালতিতে সাধারণ উষ্ণতায় জল নিয়ে তার মধ্যে আমরা গরম জল ঢালি না অনেক সময় ঠান্ডা ওয়েদারে বা স্নানের জন্য, যাই হোক উষ্ণ জল ঢাললে মিশ্রণের উষ্ণতা ঠান্ডা জলের উষ্ণতার চেয়ে কি হয়, বেশি হয়। এক্ষেত্রে উষ্ণ জলের উষ্ণতা বালতিতে আগে ঢালা জলের উষ্ণতার থেকে বেশি। উষ্ণ জল থেকে ঠান্ডা জলে তাপের প্রবাহ হয়, এর ফলে মিশ্রণের উষ্ণতা আগে নেওয়া ঠান্ডা জলের উষ্ণতার থেকে বেশি হয়। আমরা প্রথমে বালতিতে যে ধরো জলটা ঠান্ডা জল, তাতে যখন একটু গরম জল ঢালি সেক্ষেত্রেও কি হবে, উষ্ণতা মিশ্রণের পুরোপুরি উষ্ণতাটা কি হবে, একটু বেড়ে যাবে। এক্ষেত্রে দেখো তাহলে একটা উদাহরণ দিল যেখানে মিশ্রণের উষ্ণতাটা কমে গেছে, আর একটা উদাহরণ দিয়েছে যেখানে মিশ্রণের উষ্ণতাটা আগের থেকে একটু বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রেই আমরা এইটাই বোঝানোর তোমাদের চেষ্টা করছি ক্যালোরিমিতির নীতিটা, যে দুটো ক্ষেত্রেই কি দেখেছো না, উষ্ণতার যে বস্তু সেখান থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে কিন্তু তাপের প্রভাবটা হচ্ছে। এই গেল। এবার এখানে তোমাদের একটু অঙ্ক আছে। আচ্ছা, অঙ্কটা কয়েকটা তাহলে বলে দিই। এই M1S1T1 সমান M2S2T2 ক্যালোরিমিতির এই যে তোমরা নীতিটা পড়ে যে সমীকরণটা পেয়েছো, এইটার ওপর বেস করেই এখানে অঙ্কটা আছে। কি আছে দেখে নাও। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 40 গ্রাম লোহাকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জলে ফেলা হলো। লোহা ও জলের আপেক্ষিক তাপ এখানে দিয়ে দিয়েছে। মিশ্রণের অন্তিম উষ্ণতা বলতে ওই যে টি যেটা, ঠিক আছে, শেষে যে উষ্ণতাটা হবে সেইটা আমাকে বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আগে লিখে নেব, দিয়ে আমরা ওই সূত্রে বসাবো, দিয়ে আমরা মানটা বের করব। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 40 গ্রাম লোহা, 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 100 গ্রাম জল। তাহলে এটাকে যদি আমি M1 ধরি, M1 এই যে এখানে দেখো বলা আছে, M1 হচ্ছে 40 গ্রাম। যদি এটাকে T1 ধরি, T1 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর লোহার আপেক্ষিক তাপ কত, 560 জুল, তাহলে 560 জুল পার কেজি। তাহলে M1S1T1। এবার যেটা অঙ্ক করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হয় একক, ঠিক আছে। তো এখানে একক দেখো জুল পার কেজি, মানে লোহার আপেক্ষিক তাপ হচ্ছে 560 জুল পার কেজি। কথার মানে এটাই যে 1 কেজি ভরের কোন লোহার উষ্ণতা 1 হচ্ছে তোমার ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য 560 জুল কিন্তু আমাকে বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে। তো যাই হোক, এটা যেহেতু পার কেজি হিসেবে দেওয়া আছে, এখানে আবার লোহা কিন্তু আমাদের ভরটা গ্রামে দেওয়া আছে, তাহলে হয় গ্রামকে কেজি নাহলে কেজিকে গ্রাম। তো এখানে যেহেতু জুল পার কেজিতে বলেই দেওয়া আছে, তাই এটাকে তো আর আমি চেঞ্জ করতে পারবো না, তাই গ্রামকে হচ্ছে আমরা কেজিতে পরিণত করেছি 1000 দিয়ে ভাগ করে। এই গেল এটা লোহার পার্ট। এবার জলের উষ্ণতা কত ছিল, এখানে দেখো জলটাকে আমরা M2 ধরেছি, M2 সমান 100 গ্রাম, এখানেও তাই কেজি হিসেবে দেওয়া আছে, তাই 1000 দিয়ে ভাগ করে কেজি করেছে। এর আপেক্ষিক তাপ S2 কত, 4200 জুল পার কেজি, কেলভিন আর কি, জুল পার কেজি কেলভিন। তো এটা হলে কি হবে,
না ও আমি তোমাদের এক্ষুনি একটা জিনিস ভুল বললাম, এটা যেহেতু এসআইতে দেওয়া আছে, এসআইতে হচ্ছে তোমার কি বলে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন হয়, তো আমরা জেনারেলি এসআইতে কেলভিন ধরি, আর যদি সিজিএসআইএস ডিগ্রি ধরি। তো এখানে তাহলে 1 কেজি ভরের 1 কেজি জলের হচ্ছে উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে এত জুল লাগছে, ঠিক আছে। আমি সেলসিয়াস বলেছিলাম, ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার সিজিএস হলে হতো। যদি 1 গ্রাম ভরের উষ্ণতা তোমার আর্ক, জুল আর আর্ক তোমরা পড়েছো তাপের একক, তো যদি আমি হচ্ছে 1 আর্ক বৃদ্ধি করতাম, সেক্ষেত্রে হচ্ছে যদি বাইরে থেকে যে তাপ প্রয়োগ করতে হতো তাকে আমরা বলতাম হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হচ্ছে 1 আর্ক হচ্ছে তোমার লাগতো। তো যাই হোক এখানে হচ্ছে তোমার তাহলে 100 গ্রামকে কেজি করা হয়েছে, এখানে উষ্ণতাটা কত T2 21 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু বুঝতেই পারছো এটা বেশি আছে, মানে এখান থেকে লোহা থেকে জলে যাবে। যাই হোক আমরা এখানে মান বসাবো, দিয়ে কি হবে এই যে টি অন্তিম যে উষ্ণতাটা সেটা হচ্ছে বের করব। তো এখানে তো সববার মান দেওয়া আছে, শুধু টির মান বের করতে হবে, মান বসিয়ে দিলেই হবে সূত্রতে। দেখো কিভাবে করা আছে। মিশ্রণের অন্তিম উষ্ণতা ধরা যাক টি, ধরে নিয়েছে যে মিশ্রণের অন্তিম উষ্ণতা হচ্ছে টি। তাহলে যেখানে এই কথাটা তো অবশ্যই ঠিক যে T2 লেস দ্যান টি লেস দ্যান হচ্ছে T1, মানে যেটাকে আমরা লোহার তাপ ধরেছিলাম T1, তার উষ্ণতাটা কি হবে অন্তিম উষ্ণতা থেকে অবশ্যই বেশি হবে, আর T2 জলের উষ্ণতা অন্তিম যে উষ্ণতাটা হয়েছে তার থেকে কম। আচ্ছা তাহলে লোহার দ্বারা হচ্ছে বর্জিত তাপ কত M1S1 T1 মাইনাস টি, আর জল দ্বারা গৃহীত তাপ কত না এইটা। দিয়ে এবার মূল নীতি অনুযায়ী গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এইটা সমান এইটা করে দিয়েছে। তোমরা এই কথাটা যদি না বলে ডাইরেক্টও লিখে দাও ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী বর্জিত তাপ সমান গৃহীত তাপ, অতএব বলে এই লাইনটা লিখলেও কোনো ভুল নেই, ঠিক। এটাও তোমরা করতে পারো, নাম্বার পাবে। এবার মান বসিয়ে দিয়েছে 4 ইন্টু, এখানে কাটাকাটি হয়েছে, এখানে হাজার হাজার, এপাশে 1000 ছিল এপাশে 1000 ছিল, দিয়ে কি করেছে কেটে দিয়েছে। আচ্ছা 4 ইন্টু এই শূন্য, এখানে 2টো শূন্য কাটলো। আচ্ছা এরকম কাটাকাটি করেছে, এটা নিজেদের ক্যালকুলেশন তোমরা যে যা সুবিধা মতো করে নেবে। দিয়ে এখানে টোটাল মানটা লাস্টে কত বেরিয়েছে না 25। তাহলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে না 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছুই নয়, শুধু এই সূত্রতে কি কি মান আছে একটু দেখে নিতে হবে, আর এককগুলো ঠিক আছে কিনা দিয়ে এবার বসিয়ে দিলে হচ্ছে অঙ্ক হয়ে যাবে। পরের দেখো এতে হচ্ছে আরেকটা অঙ্ক বলা আছে, বলেছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 25 গ্রাম জলের সঙ্গে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কত গ্রাম জল মেশালে অন্তিম উষ্ণতার মান 40 ডিগ্রি হবে। এখানে একটু ঘুরিয়ে বলেছে, এখানে টি এর মান বের করতে দেওয়া নেই, এখানে বলেছে কত গ্রাম জল, মানে হচ্ছে M2 মানটা আমাকে এখানে বের করতে হবে। কি কি দেওয়া আছে আগে দেখে নিই। এখানে হচ্ছে প্রথমে বলেছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল 25 গ্রাম, তাহলে এক্ষেত্রে M1 25 গ্রাম, জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম, তো এখানে গ্রাম এখানেও গ্রাম, তাহলে আমার আর কোনো চেঞ্জ করার দরকার নেই, লিখেছে। আর T1 কত 80। নেক্সট কি ঠান্ডা জল, ঠিক আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড কত জল মানে বোঝা যাচ্ছে এটার থেকে এটা ঠান্ডা, তো গরম জল আর ঠান্ডা জল এইভাবে ভাগ করেছে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এখানে M2 মান আমাকে বের করতে হবে, এক্ষেত্রেও আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ তো আর কোনো চেঞ্জ হবে না, তো আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর T2 মান কত 20। এবার মিশ্রণের অন্তিম উষ্ণতা হচ্ছে টির মান কত না 40 ডিগ্রি, তাহলে গরম জল দ্বারা বর্জিত তাপ আর ঠান্ডা জল দ্বারা গৃহীত তাপ সেটা আগে লিখে নিয়ে সমান সমান করে দিলে এখানে একই জিনিস, শুধু ওখানে হচ্ছে আমাকে মিশ্রণের অন্তিম উষ্ণতা টির মান বের করতে বলেছিল, এখানে টি এর মান দিয়ে দিয়েছে, এখানে M2 মানটা বের করতে হবে। এই একইভাবে M1 হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে S1 আর S2 এই কারণে লেখেনি যেহেতু দুটো পদার্থই এক, মানে জল, তো জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ দুজনের একই হবে, তাই আমরা আলাদা করে S1 আর S2 লিখিনি, শুধু S লিখেছি। আচ্ছা M1S T1 মাইনাস টি সমান M2S T2 মাইনাস T মাইনাস T2, তাহলে গরম জল দ্বারা বর্জিত তাপ কত না হচ্ছে M1S, এবার মানগুলো বসিয়ে দিয়েছে 25 1, এটা হচ্ছে 80, আর টির মান 40 দিয়ে এটা বেরিয়েছে। আর ঠান্ডা জল কর্তৃক গৃহীত তাপ কত না M2S T মাইনাস T2, M2 মান তো আমরা বের করব, S তো 1, আর টির মান হচ্ছে কত না হচ্ছে 40 মাইনাস 20 দিয়ে কত হয়েছে এইটা। এবার এটা সমান এটা 1000 ক্যালোরি সমান হচ্ছে 20 M2 ক্যালোরি, এটা করেছে। তাহলে M2 মান কত বেরিয়েছে 50, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত জল প্রয়োজন না 50 গ্রাম জল হচ্ছে প্রয়োজন। এই হচ্ছে অঙ্ক।
কিছুই নয়, তোমরা শুধু কিটা বের করতে বলেছি, কি কি ডাটা আগে দেওয়া আছে, যে কোনো অঙ্ক করার সময় তাই করতে হয়। আমি এর আগেও বলেছি যে যখনই কোনো অঙ্ক থাকবে তোমরা আগে দেখে নেবে যে কি কি মান হচ্ছে অঙ্কে, কি কি ডাটা তোমার দেওয়া আছে, মানে কি কি ডেটা তুমি পাচ্ছ অঙ্কটা থেকে, কি কি জিনিস দেওয়া আছে, সেটা দেখে আমরা এবার বুঝবো কোন সূত্রটা কাজে লাগবে। এখানে তো এই চ্যাপ্টারেরই যেহেতু অঙ্ক, এখানে কিছু আলাদা করে কিছু নয়, এটাই আমরা বুঝতে পারছি এই সূত্রটাকেই কাজে লাগাতে হবে। এবার আমরা মানগুলো বসাবো, আর যেটা বের করতে হবে, আর দেখে নেবো কি না এককগুলো ঠিক আছে কিনা। যদি একক ঠিক থাকে, একই একক সিজিএস বা এসআই যে কোনো একটা এককে একক থাকে, তাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। কিন্তু সেটা যদি না থাকে তখন কিন্তু একটু চেঞ্জ করতে হবে। তো সেটা করে এবার মান বসিয়ে দিলেই কি হবে, অঙ্ক হচ্ছে হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের এইটাই বলছি। নেক্সট যেদিন ভিডিও আপলোড করব সেদিন পরে যে টপিক আছে কার্য তাপের হচ্ছে তুল্যতা, ইকুইভ্যালেন্স অফ ওয়ার্ক অ্যান্ড হিট, সেটা আমি তোমাদেরকে হচ্ছে পড়াবো। আচ্ছা, এই কদিন আমি একটু অসুবিধায় ছিলাম বলে তোমাদের ভিডিওটা আপলোড করতে পারিনি। যাই হোক, তোমাদের সিলেবাস তো বেশি নেই, হয়েও যাবে শেষ, ওই জন্য চিন্তা করার কোনো দরকার নেই। আর কারো যদি কোনো অসুবিধা হয় বুঝতে বলবে, আমি তাহলে সেটার উপরে হচ্ছে আরেকবার ডিটেলসে হচ্ছে বলার চেষ্টা করব।